নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, ভীষণ মানবিক গল্প। গল্পের নাম মানুষের মহিমা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প মানুষের মহিমা। পুরনো আমলের নরম গদিওয়ালা বিশাল খাটটার ঠিক মাঝখানে শুয়ে আছেন রেবতীমোহন। তার দু চোখ বোজা, গলার ভেতর থেকে কিছুক্ষণ পর পর আধ ফোঁটা কাতর আওয়াজ বেরিয়ে আসছে। মাথার উপর 50 বছর আগের 4 ব্লেডের ফ্যানটা ফুল স্পিডে ঘুরে যাচ্ছে। তবু প্রচুর ঘামছেন রেবতীমোহন। পরনের পায়জামা এবং পাঞ্জাবি ভিজে সপসপে হয়ে যাচ্ছে। ওলপালিগঞ্জের নিরিবিলি অভিজাত পাড়ায় বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ির দোতলায় রেবতীমোহনের এই বেডরুম। গথিক স্টাইলের এই বাড়িটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, এই সেঞ্চুরির ঘোড়ার দিকে। রেবতীমোহনের পাশে বসে তোয়ালে দিয়ে মাঝে মাঝে তার গলা কপাল মুছে দিচ্ছে সুতপা, কিন্তু পরক্ষণে আবার চামড়ার তলা থেকে দানা দানা ঘাম ফুটে বেরোচ্ছে। এসব কিসের লক্ষণ বুঝতে অসুবিধা হয় না তার। ঠিক 2 বছর আগে একবার মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে গেছে রেবতীমোহনের। হুবহু সেই সব চিহ্নই আজ আবার দেখা যাচ্ছে। উদ্বিগ্ন মুখে পলকহীন তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় সুতপা ডাকে, বাবা, বাবা। রেবতীমোহন উত্তর দেন না। সাড়া যে পাওয়া যাবে না সেটা ভালো করেই জানে সুতপা। রেবতীমোহন অজ্ঞান হয়ে আছেন। কোনো কিছু শোনা বা অনুভব করবার শক্তি তার লুপ্ত হয়ে গেছে। তবু যে সুতপা প্রায় ডাকছে তার কারণ একটাই, নির্জীব হলেও একটা জীবন্ত মানুষের কণ্ঠস্বর তো শোনা যাচ্ছে। সে ছাড়া ফুলবালিগঞ্জের এত বড় বাড়িতে সুস্থ সবল মানুষ আর একজনও নেই। 2টি কাজের লোক ছিল পরশু পর্যন্ত। তাদের একজনের মা মারা গেছে, আর একজনের মেয়ের বিয়ে। দুজনকেই ছুটি দিতে হয়েছে। 10-12 দিনের আগে কেউই ফিরবে না। বাইরে এই মুহূর্তে তুমুল বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই সঙ্গে মেঘের একটানা গজরানি। আকাশটাকে আড়াআড়ি চিরে থেকেই বিদ্যুৎ চমকে যায়। শুরু হয়েছিল সেই বিকেলে, তারপর এক নাগাড়ে করেই চলেছে। সীসার ফলার মতো লক্ষ কোটি বৃষ্টির ফোঁটা আকাশ থেকে অনবরত নেমে আসছে। এই বৃষ্টি আদৌ যে থামবে তার কোনো লক্ষণ নেই। কলকাতা যেন মহাবিশ্বের আদিম কোনো দুর্যোগের দিনে ফিরে গেছে। সুতপা বুঝতে পারছিল এখনই ডাক্তার ডাকা দরকার, কিন্তু কাজের লোকেরা তো নেই। তাছাড়া টেলিফোনটাও সপ্তাহ 2 ধরে অচল হয়ে আছে। বারবার খবর দিও কিছুই হয়নি। জীবন্ত মানুষের পৃথিবী থেকে এই রাত্রিরে তারা যেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখ তুলে একবার সামনের দিকে তাকায় সুতপা। এই বাড়ির অন্য সব কামরা আসবাবের মতোই রেবতীমোহনের এই বেডরুমের খাট, আলমারি, ডিভান, ড্রেসিং টেবিল সবকিছুতেই প্রাচীনত্বের ছাপ মারা। একধারে নিচু ডিভানে ঘুমোচ্ছে টুটুল। 5 বছরের টুটুল সুতপার একমাত্র ছেলে। রেবতীমোহনের পাশের ঘরটাই সুতপা এবং টুটুলের। কিন্তু খানিকক্ষণ আগে রেবতীমোহনের স্ট্রোকের লক্ষণ দেখা দিতে সুতপা ঘুমন্ত ছেলেকে তুলে এনে
ওই ডিভানটায় শুইয়ে দিয়েছে। টুটুলের মাথার কাছে একটা গ্র্যান্ডফাদার ক্লক, পিয়ানোর টুংটাং আওয়াজ তুলে সেটা দিন রাত বেজে যায়। সুতপা দেখল এখন 12:40। এই দুর্যোগের রাতে কলকাতা যখন রসাতলে তলিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছে, 80 বছরের এক রোগাক্রান্ত বেহুশ বৃদ্ধ আর ঘুমন্ত একটি শিশু ছাড়া এই বাড়িতে যে আর কেউ নেই, অরক্ষিত তাদের ফেলে রেখে বেরোনোও যায় না। বেরুলেও এই মধ্যরাতে ট্যাক্সি বা অটো কিছুই পাওয়া যাবে না। তার মতো তরুণীর পক্ষে একা একা প্রবল বৃষ্টি মাথায় নিয়ে 1.5 কিলোমিটার হেঁটে হাউস ফিজিশিয়ানকে ডেকে আনা প্রায় অকল্পনীয় ব্যাপার। কিন্তু একটা কিছু না করলেই যে নয়। অথচ রেবতীমোহনকে নিয়ে সুতপার যে এই এত উৎকণ্ঠা, এত দুর্ভাবনা, তার কোনো প্রয়োজনই ছিল না। 1.5 বছর আগে অমলের সঙ্গে ডিভোর্স হবার পরই এই বাড়ির সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যাবার কথা। কোর্ট রায় দিয়েছিল যতদিন না টুটুল সাবালক হচ্ছে তার কাছেই থাকবে। অমল রেবতীমোহনের একমাত্র ছেলে, একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সে টপ এক্সিকিউটিভ। তার সঙ্গে সুতপার বিয়েটা কোনো দিক থেকেই সুখের হয়নি। টুটুলের জন্মের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। তখন প্রতি সপ্তাহে 2-3 দিন বাড়ি ফিরত না অমল। পরে মাসে 1-8 দিন হয়তো আসতো। খবর পাওয়া গিয়েছিল লাউডন স্ট্রিটে একটা সিন্ধি মেয়েকে নিয়ে সে থাকে, যাকে লিভ টুগেদার বলে। তাই আর কি। তাকে ফেরাবার জন্য রেবতীমোহন এবং সুতপা প্রথম দিকে অনেক বুঝিয়েছে। অমল সেসব কানেও তোলেনি। পরে এই নিয়ে ঝগড়াঝাটি, অশান্তি এবং তিক্ততা লেগেই থাকত। শেষ পর্যন্ত কোর্টে না গিয়ে উপায় ছিল না। ডিভোর্স হয়ে যাবার পর টুটুলকে নিয়ে দিল্লিতে মা বাবার কাছে চলে যেত সুতপা, কিন্তু রেবতীমোহন যেতে দেননি। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের প্রিন্সিপাল। আইডিয়ালিস্ট এবং হৃদয়বান এই মানুষটি চরিত্র ইস্পাতের ফলার মতো ঝকঝকে। কোনো রকম অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করতে জানেন না। ডিভোর্স হয়ে যাবার পর ছেলেকে আর তিনি এ বাড়িতে ঢুকতে দেননি। তার যাবতীয় প্রপার্টি, ব্যাংকের টাকা এবং বিভিন্ন কোম্পানির শেয়ার সব সুতপার নামে লিখে দিয়েছিলেন। সুতপা প্রবল আপত্তি করেছে। রেবতীমোহনের আত্মীয় স্বজনেরা এসে অনেক বুঝিয়েছেন, কিন্তু একরোখা জেদি মানুষটিকে টলানো যায়নি। তিনি সুতপা এবং টুটুলকে এই বাড়ি থেকেও যেতে দেননি। সুতপার জীবনে যে চরম ক্ষতি হয়ে গেছে, হয়তো এভাবেই তার কিছুটা পূরণ করতে চেয়েছিলেন রেবতীমোহন। হঠাৎ গঙ্গানির মতো আওয়াজে চমকে রেবতীমোহনের দিকে তাকায় সুতপা। আর তাকিয়েই মনে হয় তার শিরদাঁড়ার ভিতর দিয়ে বরফের স্রোত বয়ে যাচ্ছে। রেবতীমোহনের চোখ দুটো এখন খোলা, স্থির দৃষ্টি। ঠোঁট দুটো অনেকটা ফাঁক হয়ে আছে। জিভ গালের পাশ দিয়ে বেরিয়ে এসেছে। সবচেয়ে যেটা ভয়াবহ তা হলো মুখটা আস্তে আস্তে ডান দিকে বেঁকে যাচ্ছে। আর এখন প্রচন্ড ঘামছেন রেবতীমোহন। শরীরের সব জলীয় পদার্থ গলগল করে বার হয়ে আসছে তার। রেবতীমোহনকে দেখতে দেখতে মারাত্মক ভয় পেয়ে যায় সুতপা। সে অস্থির ভাঙা গলায় সমানে ডাকতে থাকে, বাবা, বাবা, কি কষ্ট হচ্ছে আপনার? বলুন, বলুন বাবা। আগের মতোই কোনো সাড়া নেই। এই মুহূর্তে কিছু একটা করা খুব জরুরি এবং তা করতেই হবে। কিন্তু কি যে করবে ভেবে পায় না সুতপা। চিন্তা করবার শক্তিটাই তার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। এখন যদি একটা সুস্থ সবল মানুষ তার পাশে থাকতো, অনেকটা ভরসা পেত সুতপা। প্রচন্ড স্নায়বিক ভীতি এবং অস্থিরতার মধ্যেও সুতপা স্থির করে ফেলে রেবতীমোহনকে বাঁচাতেই হবে। অন্তত শেষ একটা চেষ্টা না করলেই নয়। একটা মানুষকে এমন নিরুপায়ভাবে মরতে দেওয়া যায় না। মরিয়া হয়ে খাট থেকে নেমে পড়ে সে। একটা ছাতা
আর টর্চ খুঁজে নিয়ে বাইরে বেরিয়ে যায়। যেভাবেই হোক ডাক্তার নিয়ে আসতেই হবে। ঘরের জানালা টানালা বন্ধ থাকায় বৃষ্টির আওয়াজ ততটা জোরালো মনে হচ্ছিল না। বাইরে আসতেই শব্দটা 50 গুণ হয়ে কানের পর্দায় ধাক্কা দিতে থাকে। ডাইনে বাঁয়ে সামনে পিছনে আকাশটা গলে গলে নেমে আসছে। 10 ফুট দূরের কিছুই প্রায় এখন দেখা যাচ্ছে না। অবিরাম বৃষ্টির আড়ালে সবকিছু বিলীন হয়ে গেছে। রেবতী মোহনের ঘরের দরজাটা বাইরে থেকে টেনে ভেজিয়ে দেয় সুতপা। তারপর প্যাসেজে, ব্যালকনিতে এবং একতলায় নামা সিঁড়িতে যেখানে যত আলো রয়েছে সুইচ টিপে টিপে জ্বালিয়ে দিতে লাগলো সে। যতক্ষণ না সে ফিরে আসে আলোগুলো জ্বলতে থাক। নিচে এসে ভয়ানক দমে যায় সুতপা। সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে লন, তারপর উঁচু কম্পাউন্ড ওয়ালের গায়ে ভারী লোহার গেট। লনে প্রায় 1 ফুট জল দাঁড়িয়ে গেছে। রাস্তা থেকে এই বাড়িটা বেশ উঁচুতে। বাড়ির লনেরই যদি এই হাল হয়ে থাকে, রাস্তাটা নিশ্চয়ই 1.5 ফুট জলের তলায় ডুবে গেছে। সুতপা লক্ষ্য করলো এই রাস্তায় কর্পোরেশনের আলো জ্বলছে না। শুধু রাস্তাতেই নয়, খানিকটা দূরে দূরে বড় কম্পাউন্ডের ভেতর বাংলো টাইপের যে বাড়িগুলো রয়েছে সেসব জায়গাতেও আলোর চিহ্ন মাত্র নেই। যত দূর চোখ যায় নিরেট অন্ধকার এবং অবিরাম বৃষ্টিপাত সবকিছু ঢেকে রেখেছে। রাস্তার জল আর জমাট অন্ধকার ঠেলে 1.5 কিলোমিটার দূরে ডাক্তারের বাড়ি আদৌ পৌঁছতে পারবে কিনা সুতপা জানে না। এই রাস্তায় প্রতিটি ম্যানহোলের মুখ খোলা থাকে। লোহার ঢাকনিগুলো কবেই চুরি হয়ে গেছে। অন্ধকারে জলের তলায় অদৃশ্য ম্যানহোলে পা পড়লে সুতপা যে কোথায় তলিয়ে যাবে কে জানে। কয়েক মুহূর্ত দ্বিধান্বিতের মতো দাঁড়িয়ে থাকে সুতপা। তারপর হঠাৎ অদম্য এক জেদ তার উপরে যেন ভর করে। যা হবার হোক, তবু তবু ডাক্তারের কাছে তাকে যেতেই হবে। সুইচ টিপে নিচে পটিকোর আলো জ্বালে সুতপা। লনের দুধারে উঁচু পোস্টে দুটো ফ্লাড লাইটের ব্যবস্থা আছে। ও দুটো জ্বললে গোটা লনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সবটা দেখা যায়। ফ্লাড লাইটের বোতাম টিপে চমকে ওঠে সুতপা। প্রবল বৃষ্টিপাতের মধ্যেও দেখতে পায় কে যেন গেট টপকে লাফ দিয়ে এপারে নেমে পড়ল। তার মুখ চোখ স্পষ্ট দেখা না গেলেও আবছাভাবে বোঝা যায় সে একটা মানুষই। কি উদ্দেশ্যে এই দুর্যোগের রাতে সেই বাড়িতে ঢুকেছে তা তো জলের মতো পরিষ্কার। ভেতর দিক দিয়ে তালা লাগানো বলে লোকটাকে ওভাবে গেট পেরুতে হয়েছে। ভয়ে, আতঙ্কে শরীর আড়ষ্ট হয়ে যায় সুতপার। বৃষ্টির আওয়াজ তো আছেই, সেই সঙ্গে আকাশ পাঠিয়ে মেঘ ডেকে যাচ্ছে। কাছে দূরে প্রচন্ড বিস্ফোরণ ঘটিয়ে বাজও পড়ছে। এত শব্দের মধ্যে গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। লোকটা বিনা বাধায় তাকে খুন করে নির্বিঘ্নে এ বাড়ির সব কিছু লুট করে নিয়ে যেতে পারে। লোকটাও সুতপাকে দেখতে পেয়েছিল। এই সৃষ্টি ছাড়া বর্ষার রাতে পৃথিবী যখন গাঢ় অন্ধকার এবং বৃষ্টিতে ডুবে যাচ্ছে, আচমকা কেউ ফ্লাড লাইট জ্বালিয়ে দেবে এটা খুব সম্ভব সে ভাবতে পারেনি। গেটে পিঠ ঠেকিয়ে লোকটা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পলকহীন তাকিয়ে থাকবার পর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কিছু সুতপার মাথার ভিতর দিয়ে বয়ে যায়। লোকটা যেমনই হোক, খুনি, ডাকাত, ছিনতাইবাজ বা অন্য কোনো ধরনের সমাজ বিরোধী, তবু একটা মানুষই তো। স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজের অজান্তে সুতপা জোরে জোরে ডাকে, শুনছেন? এখানে একটু আসবেন, এই যে এখানে একটু আসবেন। বৃষ্টি বা মেঘের ডাক ছাপিয়ে সুতপার গলা লোকটার কানে ঠিকই পৌঁছে যায়, কিন্তু সে উত্তর দেয় না। আরো বার কয়েক ডাকাডাকির পরে লোকটা পায়ে পায়ে এগিয়ে আসে। হয়তো ভাবে একটা কম বয়সের তরুণী কতটার ক্ষতি করতে পারবে। কাছাকাছি আসতে লোকটাকে স্পষ্ট দেখা যায়। বয়স 30-32, চারকোনা চোয়াড়ে মুখ, গাল বসে গিয়ে হাড় বেরিয়ে পড়েছে।
চোখ 1 ইঞ্চি গর্তে ঢোকানো, কপালে গালে বসন্ত ছাড়াও প্রচুর কাটাকুটির দাগ। ওগুলো যে বেদম মারের চিহ্ন বলে দিতে হয় না। লোকটার পরনে তালিমারা খাটো ফুল প্যান্ট আর হাত কাটা কালো জামা, পায়ের কেটসটাতেও অগুন্তি তালি। কোমরের ইঞ্চি আটেক একটা খাপে কিছু পোড়া আছে। ওটা যে কি সুতপা এক পলক দেখে বুঝে নেয়। তেমন বুঝলে সে বেপরোয়া ছুরি চালাতে পারে। সে যে কোন স্তরের জীব দেখা মাত্রই টের পাওয়া যায়। লোকটার সারা গা এবং জামা প্যান্ট থেকে জল ঝরে ঝরে পটিকোর তলাটা ভিজে যেতে থাকে। সে যে অনেকক্ষণ ভিজেছে সেটা তার সিটোনো আঙুল আর ঠোঁট দেখলেই বোঝা যায়। পটিকো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে সুতপা, নিচে লোকটা। সন্দিগ্ধ সতর্ক দৃষ্টিতে সে সুতপাকে লক্ষ্য করছে। সুতপা ব্যাকুলভাবে এবার বলে, আমাদের ভীষণ বিপদ, দয়া করে দয়া করে একটু সাহায্য করবেন। এর জন্য লোকটা প্রস্তুত ছিল না। সে প্রথমটায় হকচকিয়ে যায়। সুতপার উপর চোখ রেখে চাপা গলায় বলে, সাহায্য? কি সাহায্য? আমার শ্বশুর মশাই খুব অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে আমি আর আমার 5 বছরের ছেলে ছাড়া আর কেউ নেই। এদিকে টেলিফোনটাও কদিন ধরে অচল হয়ে আছে। এখনই একজন ডাক্তার না ডাকলে আমার শ্বশুর মশাইকে বাঁচানো যাবে না। তা আমাকে কি করতে হবে? যদি কষ্ট করে আমাদের ফ্যামিলির ডাক্তারকে একটা খবর দেন। লোকটা চুপ। সুতপা এবার প্রায় মিনতিই করতে থাকে, বিশ্বাস না হলে একবার উপরে এসে আমার শ্বশুর মশাইকে দেখে যান। ঝোঁকের মাথায় বলতে বলতে থেমে যায় সে। এমন জঘন্য ধরনের লোককে কোনোভাবেই যে উপরে নিয়ে যাওয়া উচিত নয় সেটা মনে পড়তে ভেতরে অস্বস্তি বোধ করতে থাকে। লোকটা রুক্ষ গলায় বলে, নকশাবাজি ছাড়ুন। আপনার কথায় উপরে যাই আর আপনি ফাঁসিয়ে দেন। ওসব ধান্দা চলবে না মেম সাহেব। এই ধরনের কথা আগে কখনো শোনেনি সুতপা। বুঝতে অবশ্য অসুবিধে হচ্ছে না। লোকটা তাকে একেবারেই বিশ্বাস করছে না। তার ধারণা ভুলিয়ে ভালিয়ে সুতপা তাকে দোতলায় নিয়ে গিয়ে ফাঁদে ফেলে দেবে। অসহায় ভঙ্গিতে সে বলে, আমি কি যে বিপদে পড়েছি, উপরে না গেলে কেমন করে দেখাবো। সুতপার মুখ চোখ দেখে এবং কণ্ঠস্বর শুনে লোকটার হয়তো মনে হয় সে সত্যিই বলছে। কিন্তু সে খুব সম্ভব জগতের কোনো মানুষকে বিশ্বাস করে না। জলে ভিজে ভিজে তার কাঁপুনি ধরে গিয়েছিল। সে বলে, যত ঝামেলাতেই পড়ুন, আমি ক্যাঁচা কলে পা ঢোকাচ্ছি না। যা বলবার এখানেই বলে ফেলুন। সুতপা এবার হতাশই হয়ে পড়ে। যে লোকটা প্রথম থেকেই তাকে অবিশ্বাস করছে তার কাছ থেকে কোনো রকম উপকার বা সাহায্য পাওয়া যাবে কিনা সে সম্বন্ধে যথেষ্ট সংশয় রয়েছে। তবু নৈরাশ্যের একেবারে শেষ প্রান্তে পৌঁছে সুতপা বলে, আমাদের ফ্যামিলির আমাদের ফ্যামিলির ডাক্তারকে যদি একবার খবর দেন। একটু থেমে আবারও বলে, মানে আমার মতো একটা মেয়ের পক্ষে একা একা এই ঝড় বৃষ্টিতে বেরোনো। বলতে বলতে সে চুপ করে যায়। সাহায্যের প্রস্তাবটা ঠিক এই চেহারায় যে আসবে ভাবতে পারেনি লোকটা। অনেকক্ষণ চুপ করে থাকবার পর সুতপার বিপন্নতা খানিকটা যেন আঁচ করতে পারে সে বলে, ডাক্তারের কাছে আমাকে পাঠিয়ে উপরে গিয়ে ফোন করে দিন, আর ডাক্তার আমাকে ধরে। কথাটা আর শেষ করে না সে। সুতপা বলে, আপনাকে তো আগেই বলেছি আমাদের ফোন বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে আছে। ওটা ঠিক থাকলে আপনাকে কষ্ট দিতাম না। লোকটা একটু চিন্তা করে বলে, আচ্ছা, আপনাদের ডাক্তার কোথায় থাকে? সুতপা একটা রাস্তার নাম এবং বাড়ির নম্বর বলে। লোকটা প্রায় লাফিয়ে ওঠে, ওরে শালা, ওখানে যেতে এখন স্টিমার লাগবে। রাস্তা ফাস্তার যা হাল হয়েছে, আপনি কি মেম সাহেব আমাকে জমের বাড়িতে চালান করতে চান?
এই কথার উত্তর হয় না। সুতপা চুপ করে থাকে। সুতপার মুখের দিকে তাকিয়ে এবার হয়তো করুণাই হয় লোকটার। সে বলে, আহ ঠিক আছে, আপনি যখন ঝামেলায় পড়েই গেছেন তখন দেখি কি করা যায়। ডাক্তারের ঠিকানাটা যেন কি বলছিলেন? সুতপা রাস্তার নাম এবং বাড়ির নম্বর আরেকবার জানিয়ে দেয়। লোকটা দাঁড়ায় না, পটিকো পেরিয়ে গেটের দিকে পা বাড়ায়। হঠাৎ কিছু মনে পড়তে অত্যন্ত ব্যস্তভাবে সুতপা পেছন থেকে ডাকে, এই যে শুনুন। প্রবল তোড়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। ভিজতে ভিজতে থমকে দাঁড়ায় লোকটা। ঘাড় ফিরিয়ে বিরক্ত গলায় বলে, আবার কি? সুতপা বলে, একটু দাঁড়ান, আপনাকে একটা ছাতা এনে দিচ্ছি। আর গেটেও তালা লাগানো রয়েছে, ওটা খুলে না দিলে। এমন হাস্যকর অসম্ভব কথা বোধহয় লোকটা আগে কখনো শোনেনি। অদ্ভুত হাসে সে। একটি কথাও না বলে প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে লন পেরিয়ে গেট টপকে বাইরের রাস্তায় নেমে যায় সে। পরক্ষণে তার সিলুয়েট হয়ে যাওয়া শরীরের ঝাপসা কাঠামো গাঢ় অন্ধকার এবং বৃষ্টির মধ্যে অদৃশ্য হয়ে যায়। লোকটা চলে যাবার পর অনেকক্ষণ পটিকোর তলায় দাঁড়িয়ে থাকে সুতপা। তারপর চারিদিকে সবগুলো আলো জ্বালিয়ে রেখেই রেবতীমোহনের ঘরে ফিরে আসে সে। এই ঘরের দক্ষিণ দিকের জানলা দিয়ে পুরো লন, গেট এবং সামনের রাস্তার অনেকটা অংশ দেখা যায়। সুতপা লক্ষ্য করল টুটুল আগের মতোই অসাড়ে ঘুমোচ্ছে, আর রেবতীমোহন একই রকম চিত হয়ে শুয়ে আছেন, চোখ তেমনই খোলা। গলার ভিতর থেকে আবছা ঘড়ঘড়ে গোঙানি বেরিয়ে আসছে এখনো, তবে মুখটা একদিকে আরো কিছুটা বেঁকে গেছে। খানিক্ষণ আগে যেমন দেখে গিয়েছিল তেমনই ঘামছেন। একসময় রেবতীমোহন ছিলেন আশ্চর্য সুপুরুষ, দারুণ স্বাস্থ্য ছিল তার। প্রথম স্ট্রোকটি হবার পর শরীর ভেঙে চুরে এখন ধ্বংসস্তূপ। আর একটা স্ট্রোকের ধাক্কা সামলাতে পারবেন কিনা কে জানে। পাশে বসে তোয়ালে দিয়ে রেবতীমোহনের ঘাম মুছিয়ে দেয় সুতপা। তারপর রোগা ফ্যাকাশে ডান হাতটিকে তুলে নিয়ে নাড়ি দেখে। তীর তীর করে সেটা ওঠানামা করছে। বুকের উপর হাত রেখে টের পায় হৃৎপিণ্ড এখনো একেবারে বন্ধ হয়ে যায়নি। রেবতীমোহনের শুশ্রূষা করতে করতে বারবার সুতপা গেটের দিকে তাকায়। লোকটা সেই যে গেছে। তারপর ঘন্টাখানেক কেটে গেল, কিন্তু এখনো ডাক্তার আসছেন না। চেহারা চালচলন দেখে লোকটাকে যেটুকু বোঝা গেছে তাতে তার কাছে কোনো রকম দায়িত্ববোধ আশা করা যায় না। হয়তো ডাক্তারকে সে খবর না দিয়ে চলে গেছে। রেবতীমোহনের যা অবস্থা, ডাক্তার না এলে কি যে হবে ভাবতে সাহস হয় না সুতপার। আরো আধ ঘন্টা অসীম উৎকণ্ঠার মধ্যে কাটিয়ে সুতপা যখন বুঝতে পারে তার শেষ আশাটুকুও প্রায় বিলীন হয়ে এসেছে, ঠিক সেই সময় গেটের কাছে একটা প্রাইভেট কারের হেডলাইটে জোরালো আলো এসে পড়ে। আর পরক্ষণে সেই লোকটা চিৎকার শোনা যায়, মেম সাহেব, তালা খুলে দিন, ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। সুতপা টের পায় ঝিমিয়ে আসা অবসন্ন হৃৎপিণ্ডে আচমকা হাজারটা ঘোড়া যেন ঝড়ের গতিতে ছুটতে শুরু করেছে। সে প্রায় লাফ দিয়ে খাট থেকে নেমে গেটে চাবি নিয়ে একসঙ্গে দু তিনটে সিঁড়ি টপকে টপকে একতলায় এসে দৌড়ে গিয়ে তালাটা খুলে দেয়। বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে। একটু পর একটা গাড়ি লন পেরিয়ে পটিকোর তলায় এসে থামে। দরজা খুলে সুতপাদের পারিবারিক চিকিৎসক মধ্যবয়সী ডাক্তার সেন নেমে আসেন। তার গায়ে রেনকোট, হাতে ঢাউস মেডিকেল ব্যাগ। একটু দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে, তার সারা শরীর বেয়ে জলের স্রোত নেমে আসছে। বোঝাই যায় বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত রাস্তা কোমর সমান জল ঠেলে সে ডাক্তারের কাছে খবর দিতে গিয়েছিল। সুতপাও গেট খুলতে গিয়ে ভিজে গিয়েছিল। ডাক্তার সেনের গাড়ি পৌঁছবার আগে সে পটিকোর তলায় চলে এসেছে। ডাক্তার সেন বললেন, কি ব্যাপার সুতপা, কি হয়েছে তোমার শ্বশুরের? সুতপা বলে, রাত্রিরে খাওয়া দাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাবা।
মনে হচ্ছে আরেকবার অ্যাটাক হয়েছে। ডাক্তার সেন যেন চমকে ওঠেন। চলো চলো চলো। লম্বা লম্বা পায়ে তিনি সিঁড়ি ভাঙতে থাকেন। তার পাশাপাশি সুতোপাও উপরে উঠতে থাকে। দোতলায় এসে ক্ষিপ্র গতিতে রেবতী মোহনের হাড়টার পরীক্ষা করবার পরে দুটো ইঞ্জেকশন দেন ডাক্তার সেন। মিনিট কয়েকের মধ্যে গোঙানিটা বন্ধ হয়ে যায়। মুখটা ফের স্বাভাবিক হতে শুরু করে। রোগীর মুখ চোখের পরিবর্তন দেখতে দেখতে টেনশন কেটে যেতে থাকে ডাক্তার সেনের। বলেন, ধাক্কাটা বোধ হয় এবারও কাটিয়ে উঠলেন তোমার শ্বশুর মশাই। তবে কাল ইসিজি না করে এর বেশি আর কিছু বলবো না। পেশেন্টের কাছে বাকি রাতটা আমাকে থাকতে হবে। একটু থেমে বলেন, এখন এই ইঞ্জেকশন দুটো না পড়লে ফেটাল কিছু ঘটে যেতেই পারত। লোকটাকে ঠিক সময়েই পাঠিয়েছিলে। তা লোকটাকে আগে তো কখনো তোমাদের বাড়িতে দেখিনি। সুতপা হকচকিয়ে যায়। ডাক্তার আসবার পর লোকটার কথা তার খেয়াল ছিল না। তার মাথা থেকে সে বেরিয়ে গিয়েছিল। জড়ানো গলায় কোনো রকমে সুতপা বলে, আমাদের আমাদের আত্মীয়ই বলতে পারেন। খুব সিনসিয়ার লোক, দুর্দান্ত দায়িত্ববোধ। জানো, সারাটা রাস্তা ভিজে জল ঠেলতে ঠেলতে গেছে। আমার ড্রাইভারটা তো কদিন ধরে জ্বরে পড়ে আছে, নিজেকেই গাড়ি চালিয়ে আসতে হলো। এত জল যে খানিকটা আসতে না আসতেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। তারপর বাকি রাস্তাটা ওই ছেলেটাই আমার গাড়ি ঠেলে নিয়ে এসেছে। ডাক্তার সেনের শেষ কথাগুলো যেন শুনতে পাচ্ছিল না সুতপা। উদ্ভ্রান্তের মতো সে উঠে দাঁড়িয়ে বলে, ডাক্তার সেন, আপনি পেশেন্টের কাছে একটু বসুন, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি। নিচে ফটিকর তলায় এসে থমকে দাঁড়ায় সুতপা। যার জন্য নেমে আসা তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সুতপার কৃতজ্ঞতা প্রকাশের জন্য সে অপেক্ষা করেনি। এই বিশাল মহানগরে অন্তহীন দুর্যোগের মধ্যে লোকটা যে কোথায় উধাও হয়ে গেছে কে বলবে। কিছুক্ষণ পর ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে উঠতে সুতপার মনে হয়, মানুষ একেবারে নষ্ট হয়ে যায়নি, তার উপর এখনো কিঞ্চিত ভরসা রাখা যায়। মানুষ একেবারে নষ্ট হয়ে যায়নি, তার উপর এখনো কিঞ্চিত ভরসা রাখা যায়। শেষ হলো আজকের গল্প, শ্রী প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প মানুষের মহিমা। কেমন লাগলো আজকের গল্পটি? এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।